আত্মসহায়ককে খুনের জন্য প্রায় 1 কোটি টাকা খরচ করা হয়েছে বলে অনুমান। 10 লাখে পিস্তল দিয়ে চন্দ্রনাথ রথকে গুলি আততায়ীদের। তার অপরাধ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, তাই এই রাষ্ট্রবাদী যুবককে অকালে তার প্রাণ কেড়ে নেওয়া হলো নৃশংসভাবে, পরিকল্পিতভাবে, ঠান্ডা মাথায়। এই যে আর্মসটা ইউজ করা হয়েছে এটা সেমি অটোমেটিক গান, ঠিক আছে। এটা যে ফ্যাটাল ডোজ আছে সেটা খুব ক্লোজ রেঞ্জই হবে আর কি। একটা গাড়ি দিয়ে, চোরাই গাড়ি দিয়ে আটকানো হয়েছে। আটকানোর পরে তারপর সে যেন আর পালাতে না পারে সেই জন্য মোটরসাইকেলটাকেও কভার করেছে ডান দিক দিকে। চন্দ্রনাথ খুনের সাথে জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করলো পুলিশ। প্রিয় দর্শক, জানলে অবাক হবেন যে চন্দ্রনাথ রথকে 1 কোটি টাকা দিয়ে নাকি মারা হয়েছে, এমনকি 10 লক্ষ টাকার পিস্তল ব্যবহার করা হয়েছে, যেটা নিউজ মিডিয়ায় সরাসরি প্রকাশ। তবে ইতিমধ্যে এই ঘটনা তদন্ত করতেছে সিবিআই। তাছাড়া মাননীয় শুভেন্দু অধিকারী তিনি বলে দিয়েছে তার পিএকে যেভাবে মেরেছে তাদের কাউকে ছাড়বে না। তো প্রিয় দর্শক, চলুন বাড়তি কথা না বলে আমরা ভিডিওতে চলে যাই যে কিভাবে তাকে মারা হয়েছে। ঘটনাটা ঘটিয়েছে নিশ্চিতভাবে প্রফেশনাল শুটারকে দিয়ে এটা खून कराना। क्या हुआ, अगर हिंदी में एक बार आप बोल दें कि ये खून जो है अभिषेक बनर्जी के माथा से निकला हुआ है, उसको आपको याद होगा, एक पागल ने उसको थप्पड़ मारा, 7 बरस बाद उसकी हत्या उसने करवाई। अर्जुन जी विचार चाहिए जिस किशन जी से के बल पर सरकार आई थी तृणमूल की, उस किशन जी की इसने हत्या करवाई थी। तो तृणमूल कांग्रेस पागल होके इस तरह की घटनाओं को अंजाम মানে হত্যা করা যে তৃণমূল কংগ্রেসের পেশা, বা এটা বলতে পারেন আপনারা যে মানে একটা প্রতিহিংসার রাজনীতি করা বা করে এসেছে এতদিন তৃণমূল কংগ্রেস, এটা যে নর্মাল এমন কথাই বললেন এখানে অর্জুন সিং। দাবি করলেন এটা একদম ঠান্ডা মাথায় অভিষেক ব্যানার্জির মাথা থেকে বেরিয়েছে, এবং অভিষেক ব্যানার্জির একজন ঘনিষ্ঠ অফিসার রয়েছেন যিনি মার্ডার করতে মাস্টার, এবং ওনার দ্বারা এই কাজটি করা হয়েছে। এটা অভিষেক ব্যানার্জি অর্জুন সিং অভিযোগ করছেন এবং টাইমিংটা একবার ভাবুন, আর যাকে মারা হয়েছে তার পজিশনটা একবার ভাবুন। টাইমিং হচ্ছে যখন রাজ্যে এখনো পর্যন্ত নতুন মুখ্যমন্ত্রী শপথ নেননি, ফল প্রকাশ হয়েছে, ঠিক তার গ্যাপে। আর যাকে মারা হয়েছে, যে সরকারে আসতে চলেছেন বিজেপি 207টা সিট নিয়ে, এবং যে ব্যক্তি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে, তার পিএকে। তার মানে এতদিন পর্যন্ত এই সরকারকে ফেলতে, তৃণমূল কংগ্রেসের মতো নোংরা সরকারকে ফেলতে যারা মুখ খুলে বা শির দ্বারা সোজা রেখে এতদিন পর্যন্ত প্রতিবাদ করেছে, তারা কেউ সুরক্ষিত নয়। শুভেন্দু অধিকারীর পিএকে যখন খুন করা হয়ে গেল, আর খুনটা প্রফেশনাল ভাবে করা হয়েছে, তার তো বেশ কিছু ক্লু আমাদের সামনে অলরেডি রয়েছে। শুভেন্দু অধিকারী নিজেও জানিয়েছেন যে ডিজি বলেছেন এটা একদম পরিকল্পিত মার্ডার। যে মার্ডারে আমি অবাক হয়ে গেলাম, মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়েছে যাতে মৃত্যুটাকে নিশ্চিত করা যায় একদম, মানে যাতে ওনার নট অনলি দ্যাট, চন্দ্রনাথ রথকে শুধু গুলি করা হয়েছে তা নয়, ওনার পাশে যিনি ড্রাইভার বসেছিলেন ওনাকেও গুলি করা হয়, যাতে কোনোভাবে বাঁচানোর চেষ্টাও না করা যায়। দুজনকেই খুন করে দাও। টার্গেট ছিলেন চন্দ্রনাথ রথ, ড্রাইভারকে নিশ্চয়ই টার্গেট করার মতো কিছু হয়নি। শুভেন্দু অধিকারী মনোবল ভাঙা, কিন্তু ড্রাইভার কেন খুন হলো? যাতে চন্দ্রনাথ রথকে বাঁচানোর মতো কোনো জায়গা, কোনো গ্যাপ যাতে না থাকে, তাই সেই ড্রাইভারটাকে পর্যন্ত 3টে গুলি খেতে হয়। এক তো এত ভয়ঙ্কর ধকল গেছে যেখানে বিধানসভার ইলেকশনের এত ভালো রেজাল্ট করার পর 8 বছর ধরে শুভেন্দু অধিকারীর সাথে কাজ করেছেন এই চন্দ্রনাথ রথ, যিনি তৃণমূল কংগ্রেসের আমলও দেখেছেন, বিজেপিতে ঢোকার পরে স্ট্রাগলও দেখেছেন। রেজাল্ট আউটের পর বাঙালিরা সুযোগ করে দিয়েছিলেন ভালো দিন দেখার, তার আগেই এরকম একটা ভয়ঙ্কর ঘটনা, যা কোথাও না কোথাও শুভেন্দু অধিকারী মনোবলকে ভাঙার জন্য যথেষ্ট। এবার প্রি প্ল্যান্ড মার্ডার অর্জুন সিং এর কথা ফেল দেওয়ার মতো নয়, তার তো বেশ কিছু এক্সাম্পল নিজেই দিলেন। এবার ভাবুন, যে অফিসারের কথা বলা হচ্ছে, এই অফিসারকে আমি বারবার কেন, মানে আমারও ফিল হচ্ছে যেটা তো সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, আমরা জানতে পারবো, কিন্তু কেন এখানে অর্জুন সিং এর এত বড় কথা বললেন যে এটা অভিষেক ব্যানার্জির একজন খুব ভালো অফিসারের প্রি প্ল্যান্ড করা মার্ডার? কেন বললেন এটা? কারণ যেভাবে ক্লুগুলোকে, যেভাবে এভিডেন্সগুলোকে ট্যাম্পারিং করা হয়েছে বা ডিস্ট্রয় করার চেষ্টা করা হয়েছে, তা বোঝায় যে মার্ডার করেছে সে কতটা প্রফেশনাল ভাবে করেছে, এবং 2-3 দিন ধরে প্ল্যানিং করে করা হয়েছে। যে গাড়ির নাম্বারে
যে গাড়িকে নিয়ে স্পিড ব্রেক করা হয় চন্দ্রনাথ রথের, যিনি সরকারি গাড়িতে ছিলেন, এবং একটি ছোট গাড়ি এসে যে স্পিড ব্রেক করে মানে সামনে দাঁড়ায়, সেই গাড়ির যে নাম্বার প্লেট সেটাও ট্যাম্পারিং, ভুয়ো। তাহলে কি করে আমরা গাড়িটাকে ট্র্যাক করব? তো এইগুলো যারা ইনভেস্টিগেটর অফিসার থাকেন তারাই জানেন। তো ইঞ্জিন নাম্বার চেক করা হয়, যেটাকে চ্যাসিস নাম্বার বলছে, চ্যাসিস নাম্বার পর্যন্ত ট্যাম্পারিং, মানে যাতে আরও ধরা না যায়। তাছাড়া রেডিয়েটর রয়েছে এবং বিভিন্ন রকম যে পার্ট থাকে গাড়ির, তো পার্টের বিভিন্ন স্টিকার থাকে। তো ইনভেস্টিগেশনের সময় যখন গাড়ির নাম্বার প্লেট ট্যাম্পারিং করা হবে, এটা স্বাভাবিক, এটা অবাক করা বিষয় নয়। কিন্তু চ্যাসিস নাম্বারকে পর্যন্ত ট্যাম্পারিং করা, তাও আবার শুধু গাড়ির চ্যাসিস নাম্বার না, চ্যাসিস ওয়েবসাইটে ঢুকে পুরো ঘেঁটে দেওয়া যাতে ট্র্যাকই না করা যায়। আর শুধু তাই নয়, যখন গাড়ির বডি পার্টকে ইনভেস্টিগেশনের মধ্যে আনা হয়, ধরুন গাড়ির কোনো বডি পার্টের, এই যে রেডিয়েটর বলছি, তার উপর বিভিন্ন রকম স্টিকার থাকে, সেই স্টিকারের মাধ্যমে ইনভেস্টিগেশনের সময় অনেক সময় কাজে লাগানো হয়। টায়ার থাকে, টায়ারের নাম্বারের মাধ্যমেও ট্র্যাক করা হয় যে টায়ারটা কোন দোকান থেকে কেনা হয়েছে, সেই দোকানে গেল তো তার রেজিস্ট্রেশন নাম্বার, বিভিন্নভাবে যে ইনভেস্টিগেশন হয়, তো সেই চ্যাসিস নাম্বারও ট্যাম্পারিং হয়েছে। ইনফ্যাক্ট রেডিয়েটরের ওপর যে স্টিকার লাগানো থাকে সেটাকে ঘষে তুলে দেওয়া হয়েছে। তার মানে খুনিকে যাতে কোনোভাবে ট্র্যাক না করা যায়। এবার ল্যাক অফ এভিডেন্সে বিচার কে পায়? আর ল্যাক অফ এভিডেন্সে তো অভয়ও বিচার পায় না। তো এইটা যে এইভাবে ক্লু রেখে রেখে খুন করা, গাড়ি এমনি এসে মার্ডার করে আমরা গুলি চালিয়ে বেরিয়ে চলে গেলাম, গাড়ি নিয়ে যেতে ভুলে গেলাম, এরকম তো নয়, প্ল্যানিংই ছিল যে গাড়িটাতে সামনে রেখে স্পিড ব্রেক করা হবে, স্পিড ব্রেক যখনই হবে তখন সেই গাড়িটা যিনি চালাচ্ছিলেন তিনি বেরিয়ে এসে বাইকে বসে যে গুলি চালালো তার সঙ্গে বসে বেরিয়ে চলে যাবে। তো গাড়ি তো থেকে গেল, গাড়ি থেকে ট্র্যাক করা যাবে। তো গাড়ি থেকেও যাতে খুনিকে ট্র্যাক না করা যায় তার যা যা বন্দোবস্ত করার সবটাই করা হয়েছে। তো এটা প্রুভ করে যে কোনো বড় যে নিজে তদন্ত করতে পারে বা তদন্ত কোন কোন পয়েন্টের ওপর বেস করে সেটা না জানলে এতটা সূক্ষ্মভাবে ট্যাম্পারিং করা সম্ভব নয়। এইটা তো অর্জুন সিং এর বক্তব্যকে জাস্টিফাই করছে, যে উনি যে বলছেন যে ঠান্ডা মাথায় এবং এটা প্রতিহিংসার রাজনীতি। দেখুন, মমতা ব্যানার্জিকে নিয়ে অভিষেক ব্যানার্জি আগেও বলেছেন যে মমতা ব্যানার্জি খুব নরম, আমি নয়। মমতা ব্যানার্জি এখন পাগল হয়ে গেছেন, উনি বলছেন আমি চেয়ার ছাড়বো না, রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন লাগে তো আমার কি। ওনার বক্তব্য শুনে বোঝা যায় যে ওনার আর কিছু নেই করার। কিন্তু অভিষেক ব্যানার্জি পাগল হয়ে যাননি, অথচ সেই ব্যক্তির হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া থেকে শুরু করে গোটা রাজ্য জুড়ে ট্রোল করা হচ্ছে অভিষেক ব্যানার্জিকে। ওনার বাড়ির সামনে প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি যে লোকাল লোকজন বেরিয়ে এসে বলছেন যে দাপাড়ি, ধান্দাবাজ, বিভিন্ন রকম বক্তব্য। যখন সবই চলে গেল তো কেন না শপথ নেওয়ার আগে গোটা রাজ্য জুড়ে এমন একটা নৈরাজ্যকতা সৃষ্টি করব যাতে গোটা রাজ্য অশান্ত হয়। কারণ শুভেন্দু অধিকারীর পিএ কে খুন করা এবং বারবার যেটা বিজেপির দিক থেকে বার্তা দেওয়া হচ্ছিল যে কেউ অশান্তিতে জড়াবে না, তার এগেনস্টে হয়ে যাচ্ছে না। কারণ শুধুমাত্র শুভেন্দু অধিকারীর পিএ কে খুন নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির বিভিন্ন কর্মীকে অ্যাটাক করা বোঝায় যে তৃণমূল কংগ্রেস বদলার রাজনীতি চায়। আমি মারলাম, এবার তুমি তো আর বলবে না যে ঠিক আছে তাহলে আমাকে এক চড় দিলে তো আর এক চড় মারো। এটা তো বলার মতো অবস্থায় বিজেপি নেই। যদি বিজেপি এটা বলে তো সাধারণ মানুষই মেনে নেবে না। সাধারণ মানুষ এখন বলছে যে ভাই বুঝে উঠতেই পারছে না যে সরকারটা কে গড়লো, কারণ সেই খুন তো দেখতেই হচ্ছে। তাহলে বিজেপিকে উস্কে শ্রমিক ভট্টাচার্যকে কাঠঘাড়ায় দাঁড় করিয়ে যাতে শ্রমিক ভট্টাচার্য বলতে বাধ্য হয় যে না বদলাই চাই, সেই জায়গায় রাজ্যটাকে পৌঁছে নিয়ে যাওয়ার একটা প্রি প্ল্যান্ড ছিল এই ঘটনা, যেখানে শুভেন্দু অধিকারীর পিএ এত ঘনিষ্ঠ ব্যক্তিকে খুন করে এটা একটা হাওয়া দেওয়া হলো, জঙ্গলে হালকা করে আগুন লাগানোর মতো। এবার ধীরে ধীরে প্রত্যেকটা গাছ জ্বলবে, তারই এটা নিব পোতা হলো আপনারা বলতে পারেন। কালকের বিভিন্ন জায়গায় ঘটনা আমি দেখলাম যেটা শোনার পর আমার নিজের মাথা গরম হয়ে গেছে যে এটা আবার কি ধরনের রাজনীতি। যেখানে বরানগরে আমরা দেখলাম সজল ঘোষ যখন জানতে পেরেছেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হচ্ছে, তখন তিনি নিজে দাঁড়িয়ে বিজেপির কর্মীকে বলছেন যে ভাই তোরা যদি এরকম করিস তাহলে পুলিশ তোদেরকে অ্যারেস্ট করবে, আমি দেখবো না। যে ক্লাব থেকে এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ক্লাব থেকে বরানগরের মানুষকে থ্রেট করা হতো, সেই ক্লাবের লোককে যখন বিজেপি একটুখানি চোখ রাঙাতে যায় তখন সজল ঘোষ রুখে দাঁড়ায়, বলে না তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তো মন্দির, পার্টি অফিস তো মন্দির, ধর্মীয় জায়গা, এটা ভাঙা যায় না। আর এখন আমি ট্রোল করতে পারি বিষয়টাকে নিয়ে, কিন্তু ভুল তো বলেননি, ক্ষমতা হিউজ বিজেপির, 207টা সিট, যা খুশি তাই করতে পারে রাজ্যে, কিন্তু বিজেপি এমনটা করেনি। তাই তারা প্রথম থেকে ডিটারমাইন্ড যে তৃণমূলের কুপুত্রদেরকে নেওয়ার নেই, সেকেন্ড রাজ্যে অশান্তি করার নেই।
মানুষ যাচাই। তো সেই সজল ঘোষ হাতে মাইক নিয়ে চিৎকার করে এত বড় বড় কথা বললেন যে ভাই আমি কোনো রকম দাদাগিরি মেনে নেব না, অথচ সেই সজল ঘোষের বুথ সভাপতি বিজেপির ওকে ছুরি মেরে দেওয়া হলো। এবার সজল ঘোষ কি বলবেন যে না আমি শান্তির রাজনীতি করছি, কেউ ক্লাবে অ্যাটাক করো না, কেউ তৃণমূল কংগ্রেসের ছেলেকে মেরো না, এটা বলতে পারবেন সজল ঘোষ? তাহলে স্টার্টিংটা কে করলো? শুধু তাই নয়, পানিহাটিতে বোমাবাজি, 2 নম্বর ওয়ার্ডে সেন্ট জেভিয়ার্স স্কুলের সামনে বিজেপির 5 জন কর্মী সাধারণ মানুষের সাথে কথা বলছিলেন। হঠাৎ করে কোথায় থেকে বাইকে করে দুষ্কৃতী আসে, ভাই ধার ধার 3খানা বোম ছুড়ে মেরে দেয়। তাহলে দুষ্কৃতির মেন্টালিটি ভাবুন, সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে, সে সাধারণ মানুষ মরে যেতে পারে, তাতে তাদের কিছু যায় আসে না। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী যখন বোম মারছেন, টার্গেট করছেন বিজেপির 5 জন কর্মীকে, কিন্তু সাধারণ মানুষ যে দাঁড়িয়ে রয়েছেন, বা সেন্ট জেভিয়ার্স স্কুলের সামনে আমি বোম মারছি, বাচ্চাও মরে যেতে পারে, তাতে কিছু যায় আসে না। বদলার রাজনীতি করতে হবে। 3টে বোম মেরেছেন, 5 জন বিজেপি কর্মী আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি। লাও ঠেলা, বুঝো এবার কে সরকার করেছে, বুঝে উঠতেই পারছি না। শুধু পানিহাটি আমি কেন বলবো আপনাদেরকে, আর সব থেকে লজ্জাজনক ব্যাপার, আরজিকর হসপিটালে ভর্তি করা হয়েছে। আচ্ছা, বসিরহাটে একজন বিজেপি কর্মীকে গুলি মেরে দেওয়া হলো। তারপর খবর আসছে এই যে শুভেন্দু অধিকারী পিএকে মার্ডার করে দেওয়া হলো। পয়েন্ট মানে যাকে বলছে আপনাদের কি পয়েন্ট রেঞ্জ থেকে গুলি মারা, ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি মারা, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ মানে একদম ডিটারমাইন্ড করে গুলি মারা যে তার বাঁচার জন্য কোনো চান্সই না থাকে। তাহলে এই তো শুরু করে দিল। এইবার শ্রমিক ভট্টাচার্য যদি বলেন যে না বিজেপির কর্মী তোমরা শান্ত থাকো, তো বাংলার মানুষ কি শ্রমিক ভট্টাচার্যের কথা মেনে নেবে? শ্রমিক ভট্টাচার্য তো প্রথম থেকে ভুল কথা বলেননি, তিনি অশান্তি চাননি, কিন্তু আজ যেভাবে বিজেপির একের পর এক কর্মীকে মারা হচ্ছে, এবার কি বিজেপির কর্মী এটা মেনে নেবে? নাকি এখন কবিতার বাণী, শান্তির বাণী ভালো লাগবে? তারপরেও শুভেন্দু অধিকারী মাথা ঠান্ডা রেখে বললেন যে ধৈর্য রাখো, সরকার আমাদের গঠন হোক, আমাদের পুলিশের ওপর ভরসা আছে, তদন্ত চলছে, প্রি প্ল্যান মার্ডার, বিচার হবে, যেটা অভয়ার বিচার হয়নি এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্য, আমরা চন্দ্রনাথ রথের বিচার করব। যথেষ্ট মাথা ঠান্ডা রেখে শুভেন্দু অধিকারী বললেন, যে শুভেন্দু অধিকারীর পান থেকে চুন খসা পর্যন্ত সমস্ত কাজ চন্দ্রনাথ করতেন, মানে তার মানসিক কন্ডিশন আজকে কোন জায়গায় গিয়েছে একবার ভাবুন। আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে তৃণমূল কংগ্রেসের যুগ থেকে বিজেপির ভালো দিন পর্যন্ত যে চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর একের পর এক প্ল্যানিং, এমনকি ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে জেতানোর পেছনে যে টিম তৈরি করা হয়েছিল, সেই টিমকে নেতৃত্ব দিচ্ছিলেন এই চন্দ্রনাথ রথ। ভয়ঙ্কর জয়ের পর বাড়ির লোকের সাথে দেখা করতে গেছিলেন চন্দ্রনাথ রথ, যে অনেক ধকল গেছে, অনেক কিছু দেখা হয়েছে, বাড়ির লোকের সঙ্গে দেখা করে মধ্যম গ্রামের ফ্ল্যাটে আসা, সেখান থেকে রাত্রি 10টার সময় শিলিগুড়ির যিনি বিধায়ক রয়েছেন শঙ্কর ঘোষ, ওনার সাথে ফোনে কথা বলছেন, কি প্ল্যানিং চলছে, যে আগামী 2 দিন পর আমাদের যে প্রোগ্রাম রয়েছে শপথ গ্রহণের, সেখানে কি ভাবে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে হবে তারই ডিটেলস একটা আলোচনা চলছিল। সবসময় শুভেন্দু অধিকারীকে ফোন করা সম্ভব হয় না, সব কাজ চন্দ্রনাথ রথ সামলান, তো উনি ফোনে কথা বলছিলেন। ফোনে কথা বলতে বলতে শঙ্কর ঘোষ নিজে জানিয়েছেন এটা, যে ফোনে কথা বলছি আমরা, সমস্ত কিছু নর্মাল চলছে, চলতে হঠাৎ করে চন্দ্রের গলাটা কেমন যেন জড়িয়ে যায়। আমি যখন বলি যে কি মানে হঠাৎ করে গলাটা জড়িয়ে যাওয়ার পর 2-3 জন মানুষের কেমন একটা শব্দ আসতে লাগে চারিদিক থেকে, তো আমি যখন বলি যে চন্দ্রনাথ তোমার কি শরীর খারাপ করছে, তোমার কি শরীর খারাপ করছে, চন্দ্র বলতে বলতে ফোনটা কেটে যায়। কেটে দিয়ে পুনরায় কল ব্যাক করছেন, দীর্ঘক্ষণ রিং হচ্ছে, কেউ ফোন ধরছে না। তারপর যখন ফোন ধরা হলো তখন বলছেন স্যারের গুলি লেগেছে। স্যারের গুলি লেগেছে শুনে শঙ্কর ঘোষ কাঁপতে লেগেছেন, কি করব বুঝে উঠতে না পেরে সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীকে ফোন করেন। তখন শুভেন্দু অধিকারী কাঁথি যাচ্ছিলেন, মানে সবে কলকাতা থেকে বেরিয়ে কোলঘাট পৌঁছেছেন যখন শঙ্কর ঘোষ শুভেন্দু অধিকারীকে ফোনটা করেন। তো ফোনটা ধরতে পারেননি শুভেন্দু অধিকারী, কিন্তু তখনই টেক্সট মেসেজ করেন শঙ্কর ঘোষ যে চন্দ্রনাথ রথের গুলি লেগে গেছে। মেসেজটি পেয়ে সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী ফোন করে বলছেন যে কি বলছো শঙ্কর, এটা কি এটা? তারপর হসপিটাল আসা হয়। তো কতটা প্যাথেটিক একবার ভাবুন, যে ব্যক্তি, যে চন্দ্রনাথ রথ এতদিন পর্যন্ত কাজ করার পর আবারও সেই কাজেই ফিরে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছিলেন, ফোনে কথা বলতে বলতে গুলি, মানে তাকে সেকেন্ড টাইম দেওয়া হয়নি যে মার্ডার করেছেন সে কতটা প্রফেশনাল ভাবে এবং কতটা প্রফেশনাল এজেন্সির কাছ থেকে শিক্ষা নেওয়া, যে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে সব কাজ করে বেরিয়ে গেলেন। আর ড্রাইভার, আমি তো স্যালিউট জানাই, 3টে গুলি খাওয়ার পর সে গাড়ি নিজে ড্রাইভ করে
পার্শ্ববর্তী হসপিটালে নিয়ে গেছেন, যে হসপিটাল হচ্ছে ভিভা সিটি হসপিটাল। ড্রাইভার গাড়ি চালিয়ে ওই মুহূর্তে যেখানে চন্দ্রনাথ রথের বডি পড়ে রয়েছে গুলি লাগা অবস্থায়, ওনার সঙ্গে আরেকজন ছিলেন যিনি মাথাটা নামিয়ে নিয়েছিলেন, পেছন সিটে বসেছিলেন চন্দ্রনাথ রথের সঙ্গে, উনি মাথাটা নামিয়ে নেওয়ায় প্রাণে বেঁচে যান এবং ড্রাইভারের 3টে গুলি লাগে। 3টে গুলি খাওয়া অবস্থায় ভিভা সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চন্দ্রনাথ রথ খুব স্বাভাবিক এক্সেসিভ ব্লাড লস হয়ে যায়, তো তার জন্য মৃত্যু হয়েছে। এখন আশঙ্কাজনক অবস্থায় ড্রাইভার ভর্তি রয়েছেন। কতটা প্যাথেটিক! আর এই হিংসাত্মক রাজনীতি আমাদেরকে দেখতে হচ্ছে আজ রাজ্যে। কিছু তো হয়নি, বিজেপির তো কোনো কর্মী মারেনি। আজকে যে দিলীপ ঘোষের একটা বক্তব্য শুনছিলাম, দিলীপ ঘোষ নিজে বলেছেন যে জেতার পর ওনার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তিনি ফোন করে বলছেন যে দিলীপ দা আমাকে বাঁচাও। তো দিলীপ ঘোষ বলছেন ভাই তোমাকে বাঁচাও মানে কে কি করেছে? বিজেপির কেউ কিছু করেছে? তো বলছেন যে না বিজেপির নয় অমুক ব্যক্তি। তো বলছেন আরে ওই ব্যক্তি তো তৃণমূল কংগ্রেস করে। বলছে হ্যাঁ জানি তো, ওই আমার বাড়ি ভাঙছে, ওই আমার পার্টি অফিস ভাঙছে, ওই অ্যাটাক করছে। তো বুঝুন ঠেলা, এক তৃণমূল কংগ্রেসকেই মারছে, তৃণমূল কংগ্রেসকেই মেরে একটা নৈরাজ্যকতা তৈরি করার সৃষ্টি করলো, একটা রাজ্যটাকে পুরো অশান্ত করার সৃষ্টি করলো। সেই জায়গায় দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য বললেন যে আমরা কিন্তু মেনে নেব না। বিজেপির কর্মী যারা এক্সাইটেড হয়ে গেছে বা যারা অত্যাচারিত হয়েছে তারাও যখন 4টে চড় থাপ্পড় মারছে, তো বিজেপিরই বিধায়ক এসে বলছেন যে খবরদার আমি কিন্তু বাঁচাবো না, পুলিশ তুলে নিয়ে গেলে দেখে নিও ভাই। সিউড়ির বিধায়ক রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, ওনারও বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, উনিও প্রশ্রয় দেননি অশান্তিকে। তারপর আজকের এই ঘটনা এবং কালকের যে পরপর যে ঘটনা ঘটেছে, তারপর কি মনে হয় যে বিজেপি এবার চুপ থাকবে? বিজেপি বলবে যে না ভাই আমি তো গান্ধী নীতি ফলো করি, আমাকে চাচ্চর দাও, আরও দাও, মারতেই থাকো, আমার দিক থেকে কোনো প্রতিক্রিয়া যাওয়ারই নেই, এরম কি হওয়ার আছে? বাট স্টার্ট কে করলো? এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? গোটা রাজ্যকে অশান্ত করে রাখার ঠেকা একাই তৃণমূল কংগ্রেস নিয়েছে। সরকারে এলেও অশান্তি করতো, না এসেও শান্তিতে বাঁচতে দেবে না, এই হচ্ছে তাদের। দর্শক এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন চন্দ্রনাথ রথকে যেভাবে দুনিয়া থেকে সরে দেওয়া হয়েছে সেটার আসল রহস্যটা জানতেই পারলেন। কোটি টাকা দিয়ে তাকে প্ল্যান করে দুনিয়া থেকে সরে দেওয়া হয়েছে। সেই আগ্নেয়াস্ত্রও ছিল অনেক পাওয়ারফুল, এমনকি দামি, যেটা রীতিমতো তদন্ত করতেছে সিবিআই। তবে ইতিমধ্যে এই ঘটনার সাথে জড়িত বেশ কয়েকজনকে ধরেছে পুলিশ। এই ঘটনা এখনো তদন্ত চলতেছে, তবে বাংলার মানুষ এইটার বিচার চায়। তো প্রিয় দর্শক, এ বিষয় নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।